বিসমিল্লাহিররহমানিররহিম। হরিনারায়ণ পরিবেশ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা। আমরা আজকে আমাদের বাংলা প্রথম পত্রের একটি গল্প পড়ব। আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, আমি দেখি তোমরা চিনতে পারো নাকি। দেখো তো এটা কি? অনেকে চিনেছ, এটা একটি গাছ। কি গাছ সেটা কেন দেখো না। এবার তোমরা এই গাছের পাতাগুলো দেখলে দেখবা যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, পাতাগুলো দেখলে নিশ্চয় চিনে যাবে কি গাছ। এবার অনেকটাই পরিচিত মনে হচ্ছে। একদম একদম বাস্তবভাবে দেখো, আবার দেখাচ্ছি গাছের যে গাছের সে পাতাটি। এটা দেখলে তোমরা চিনবে, কারণ এটা তোমাদের বিদ্যালয়ে কয়েকটা গাছ আছে। এটা হ্যাঁ, এখন নিশ্চয় চিনে গেছ। গাছটি হলো নিম গাছ। আমাদের বাংলা প্রথম পত্রে নিম গাছ নিয়ে একটি গল্প আছে। সে গল্পটি আজকে আমরা পড়ব। আসো আমরা বাংলা প্রথম পত্রের বইটি একটু দেখি। এই দেখো, আমি দেখাচ্ছি বইটা সবাই চিনি। এটা বাংলা প্রথম পত্রের বই। এ বইয়ে 80 পৃষ্ঠায় নিম গাছ গল্পটি আছে। সবাই খাতা কলম নিয়ে বসছো, খাতা কলম, বইটা সামনে থাকবে। বইয়ের 80 পৃষ্ঠা খোলো। তারপর বলবো আমি তোমাদেরকে গল্পটা কিভাবে পড়তে হবে। দেখো, আমাদের আজকের গল্পটির নাম নিম গাছ। লেখক দেখো বনফুল। এখন আগে বলে রাখি, আমি বলেছি তোমাদেরকে যখন আমরা গল্প পড়ব বা কবিতা পড়ব তখন লেখক পরিচিতি, কবিতা পড়লে কবি পরিচিতি, কঠিন শব্দের অর্থ, পাঠ পরিচিতি, পুরো গল্পটা খুব ভালো করে পড়তে হবে। আমাদের 30 নম্বরের নৈর্ব্যক্তিক কোশ্চেন আছে এবং সৃজনশীল কোশ্চেন আছে। সৃজনশীল আবার বিভিন্ন ধাপ আছে। জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, প্রয়োগের প্রশ্ন, উচ্চ দক্ষতার প্রশ্ন। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রেখে পড়তে হবে, অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ আমি যদি এগুলো না জেনে থাকি তাহলে আমি অ্যান্সার করতে পারব না। আমরা এসএসসি পরীক্ষাটা একটা ছাত্রছাত্রীর জীবনের ভিত। সার্টিফিকেটটা অনেক মূল্য। সেই সার্টিফিকেটটা ভালোভাবে অর্জন করার জন্য আমরা বাঙালি, আমরা মনে করি বাংলা কঠিন সহজ সাবজেক্ট, পড়ার দরকার নেই। কিন্তু আমি মনে করি বাংলাটা খুব ভালোভাবে পড়া উচিত। আমরা এটাকে অবহেলা করি বিধায় আমাদের এইটাই নাম্বার উঠে কম। ভালো নাম্বার পাওয়ার জন্য, ভালো লেখার জন্য, ভালো সৃজনশীলের জন্য গল্পগুলো ভালো করে জানা রাখা দরকার। এই জেনে রাখার জন্য আমরা এখন লেখক পরিচিতিটা দেখব। দেখো, বনফুল, এটা কিন্তু আমাদের এই লেখকের প্রকৃত নাম না। লেখকের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখন তোমরা বলতে পারো বলাইচাঁদ মুখোপাধ্যায় কিভাবে বনফুল হলো? হ্যাঁ, এটার একটা সুন্দর গল্প আছে। লেখক স্কুলের ছাত্র অবস্থায় অনেকগুলো কবিতা লিখেছিলেন। সে কবিতাগুলো বন্ধুরা মিলে একটা পত্রিকায় ছাপিয়ে পড়লেন বনফুল নামে। একদিন বিদ্যালয়ে হেডমাস্টার মশাইয়ের চোখে কবিতাগুলো পড়লেন। তখন তিনি খুশি হলেন, কিন্তু বললেন না, এখন লেখাপড়ার সময়, এখন কিন্তু কবিতা লেখা যাবে না, আগে লেখাপড়া তারপর কবিতা লেখা।
লেখক কি করলেন, এবার ছদ্মনাম ধারণ করলেন। তিনি কবিতা লিখতেন, কিন্তু সেটা ছাপাতেন ছদ্মনাম, আর সেই ছদ্মনামটা হলো বনফুল। সেই থেকে লেখকের সাহিত্যিক ছদ্মনাম বনফুল। আসো এখন আমরা লেখকের জন্ম, বিখ্যাত উপন্যাস, গল্প এগুলো একটু জানি। আমরা জানি ছোট গল্পের জনক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ভাজন ছিল। রবীন্দ্রনাথ খুবই আদর করতেন তাকে। বলাইচাঁদ মুখোপাধ্যায় উপন্যাসিক, গল্পকার, কবিতা লিখেছেন, কিন্তু তিনি মূলত বেশিরভাগই ছোট গল্প লিখেছেন। দেখো, আমি আগে বলেছি প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। জন্মগ্রহণ করেন 19 জুলাই 1899 খ্রিস্টাব্দ। পিতার নাম ডক্টর সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তার পিতা একজন ডাক্তার। তিনি এরকম ডাক্তার ছিলেন, রুগী ভালো হওয়ার আগ পর্যন্ত ফিস নিতেন না, রুগী ভালো হলে তারপর ফিস নিতেন, এরকম আদর্শবান একজন ডাক্তার ছিলেন। আমাদের লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন ডাক্তার, কিন্তু তিনি ডাক্তারি পেশা গ্রহণ করেন। তিনি সাহিত্যে মনোনিবেশ করেছেন এবং সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। বনফুলের প্রথম উপন্যাসের নাম তৃণখণ্ড। বনফুলের বিখ্যাত উপন্যাসগুলো হলো, দেখো, দৈরথ, কিছুক্ষণ, নির্মুখ, অগ্নি, শিওয়ামি, জঙ্গল। বনফুলের লেখা শেষ উপন্যাস হরিশ্চন্দ্র। বনফুলের লেখা প্রথম গল্পের নাম পাখি। এগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। আমি যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব। আমি তোমাদেরকে সময় দিব এগুলো লিখে খাতায় নোট করে রাখার জন্য। বনফুলের বিখ্যাত গল্পগুলোর নাম বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, অনুগামিনী, বাহুল্য, বিন্দু বিসর্গ, তন্নি, পূর্ণিমালা। বনফুলের লেখা ছোট গল্পের সংখ্যা 586টি। আবার বলি, এটা কিন্তু বইতে নেই, আবার শোনো, বনফুলের লেখা ছোট গল্পের সংখ্যা 586টি। বনফুল মৃত্যুবরণ করেন 9 ফেব্রুয়ারি 1979 খ্রিস্টাব্দ। এ হলো লেখকের জেনে রাখার মতো, মনে রাখার মতো লেখক পরিচিত। এবার আসো আমাদের মূল গল্পে আমরা চলে যাই। মূল গল্পটা যেতে হলে তোমরা বইটা খোলো। বইয়ের 80 এবং 81 পৃষ্ঠার মধ্যে 8 পাতার একটি গল্প। এই গল্পটি পড়লে তোমাদের মনে হবে লেখক মনে হয় নিম গাছ নিয়ে লিখেছে। যখন গল্পটা পুরো পড়ে যাবে মনে হবে নিম গাছ নিয়ে লিখেছে, আর যখন গল্পের শেষে যাবে একটা লাইনের মধ্যে লেখক এই গল্পের সীমাহীন আখ্যান, সীমাহীন কথা একটা বাক্যের মধ্যে জুড়ে দিয়েছেন। নিম গাছ এই গল্পটি একটি প্রতীকী গল্প। এখন কিসের প্রতীকী গল্প? এই গল্পটা মূল বিষয়বস্তু, মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো আমাদের সমাজের গৃহবধূর অবস্থানটা লেখক এই গল্পে তুলে ধরেছে। গৃহবধূ কাকে বলে নিশ্চয়ই জানো। গৃহবধূ হলো একটা পরিবারের, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে যে বাড়িতে, শ্বশুর বাড়িতে যখন মেয়েটা আসে তখন সে বধূতে পরিণত হয়, সে গৃহবধূ। তারপরে সে মা হয়, তারপর সে চাচি, তারপর এরকম তার বিভিন্ন পরিচয়, একটা মেয়ের অনেক পরিচয়। এখানে গৃহবধূর অবস্থান তুলে ধরেছে। গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে লেখক নিম গাছ সম্পর্কে লিখেছেন যে কেউ ছালটা ছেড়িয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছেড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোঁজদা ঢাল হাজরা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। দেখো, চর্মরোগ, চর্ম, এই যে আমাদের ত্বক, এটার মধ্যে অসুখ হয়,
এই এই অসুখটাকে বলে চর্ম। তাহলে দেখো আমরা নিম গাছটাকে ব্যবহার করছি আমাদের প্রয়োজনে বিভিন্ন কাজে, কিন্তু দেখবা নিম গাছের যত্ন কেউ করে না। গৃহবধূটাকে আমরা যখন গৃহবধূটা আসে তখন তাকে সবাই প্রয়োজনে ব্যবহার করে, সেও নিজেকে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে, সমস্ত কাজ করে। আমাদের শহরাঞ্চলে জিনিসগুলো না থাকলেও আমাদের গ্রামে গঞ্জে এখনো গৃহবধূদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয়। দেখো কাঁচা পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই কিংবা বেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকারী। যকৃৎ চিহ্ন যেটাকে আমরা লিভার বলি, আমাদের সেই যকৃতে। তাহলে দেখো নিমের পাতার রস যকৃতে, আমাদের শরীরে যে অঙ্গটা, এই অঙ্গেরও নিম গাছের রসটা উপকার করতেছে। আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। কচি ডালগুলো ভেঙে চিবোয় অনেক লোক। এটা তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি দেখেছি। নিমের ডাল দিয়ে দাঁত মজান করে, এটাকে ম্যাসাজ বলে। দাঁত কি জন্য? সেও আমার প্রয়োজন, আমার দাঁতটা আমি ভালো রাখার জন্য। দেখো দেখবা যে প্রতিটা নিম গাছের সব কিছু আমি ব্যবহার করতেছি কেন? আমার প্রয়োজন। ঠিক এরকম আমাদের গৃহবধূদেরকেও পরিবারের সবাই তার প্রয়োজনে ব্যবহার করে। এরপর দেখো কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, মানে নিমের পাতা দিয়ে ওষুধি গাছ, এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ঠিক আমাদের মুরব্বীরা যখন গৃহবধূ কাজে কর্মে খুশি হন তখন তার খুব সুনাম করে, তার জন্য খুব খুশি হন। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। দেখছ যে নিমের হাওয়া ভালো, কেটো না। আবার কাটে না কিন্তু যত্ন করে না, আবর্জনা জমে এসে চারদিকে, মানে গৃহবধূটা তাকে ব্যবহার করতেছে কিন্তু ওই যে কাটে না বলতে এখানে বুঝেছে যে রূপকর থেকে বোঝাচ্ছে যে গৃহবধূটার যত্ন কেউ করে না। তার সমস্যা আছে, তার শরীর খারাপ হইতে পারে, তার ভালো মন্দ, তার কি পছন্দ, আসলে অনেকে খোঁজ রাখে না গৃহবধূটা। তাকে কিন্তু সবাই প্রয়োজনে ব্যবহার করছে। আবর্জনা এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আরেক আবর্জনা। এবার দেখো সুন্দর একটি কথা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলের কি বাহার, এক জাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ ছায়া। ছায়া শব্দ অর্থ সমুদ্র। দেখো ও যে বাড়িতে যখন এখানে বলতেছে কি নিম গাছের দেখে লোক, এই যে লোকটি, এই লোকটি আসলে একজন কবি, যে খুব প্রশংসা করছে, খুশি হয়েছে তার, কিন্তু তার জন্য কিছু করতে পারেন না নিম গাছ, কারণ করা সম্ভব না, এটা একটা গাছ। আবার দেখো ঠিক এই উল্টো দিকে চিন্তা করলে, গৃহবধূটা যখন বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন আসে, গৃহবধূটার কাজে কর্মে রূপ গুণ দেখে খুব খুশি হয়, খুব সুনাম করে। তখন আবার অনেকের ভালো লাগে না, কিন্তু গৃহবধূটা খুবই খুশি হয় যে আমার প্রশংসা করছে, সে আরো উদ্যমে কাজ করে। এবার দেখো খানিকক্ষণ চেয়ে রইল, চলে গেল। কবিরাজ না কবি, কবিরাজ না কবি। কবিরাজ নিম গাছের ছাল বাকল এগুলো দিয়ে ওষুধ বানায়, তার প্রয়োজন। আর কবিরা কি সব প্রশংসা করে, কবিদের রূপ গুণ সবই প্রয়োজন হয়। দেখো নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলেছে, দেখো কিন্তু পারলো না, মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। এখানে বোঝাচ্ছে নিম গাছটা এত খুশি হয়েছে লোকটার আচরণে, তার সাথে চলে যেতে ইচ্ছে করলো। এরকম গৃহবধূটা যখন সুনাম করে সবাই, ফ্যামিলি থেকে, তার পরিবার থেকে সে আদর যত্ন পায় না, তখন যে তার সুনাম করে সে তার দিকে ঝুঁকে পড়ে, তার সাথে। কিন্তু সে যেতে পারে না কেন? তার
ওই যে মায়ার জালে সে আবদ্ধ, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সবাই সাথে তার একটা মায়ার সম্পর্ক তৈরি হয়। সেই জাল ছেড়ে যেতে পারে না, সই যে জায়গায় থাকে সেখানে থেকে যায়। ওই নিম গাছটা শিকড়, শিকড় মানে কি জানো? শিকড় হলো আমরা যেটাকে জ্বর বলি, সেটাই হলো শিকড়। মাটির নিচে অনেক দূর, নিম গাছ নড়াচড়া করতে পারে, সেটা হাঁটতে পারে না, যাবে কিনা সম্ভব হয় না। গৃহবধূটা যেতে পারে না, মায়ার জাল ছেড়ে বের হতে পারে না। সে মনে করে এটাই তার জীবন, এটাই তার সব। এই গল্পে বলছিলাম প্রথমেই সমস্ত কথা লেখক জুড়ে দিয়েছেন একটি বাক্যের মধ্যে। সে বাক্যটি দেখো, ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বোরটার ঠিক এক দশা। এই এক দশাটা কি? ওই যে নিম গাছটার যে অবস্থা, কেউ যত্ন করো না, ময়লা স্তূপ তাকে সেখানে থাকতে হয়, কিন্তু নিজেদের প্রয়োজনে সবাই নিম গাছ ব্যবহার করছে, উপকৃত হচ্ছে। গৃহবধূ দ্বারা সবাই উপকৃত হচ্ছে, কিন্তু কেউ তার যত্ন করে না। তারও যে একটা চাহিদা আছে, তারও যে একটা মনের আনন্দ আছে, সে খোঁজটা কেউ রাখে না। সবাই তার প্রয়োজনে তাকে ব্যবহার করে। এজন্যই বলছি, এই বাক্য দিয়েই দেখো পুরো গল্পটার কথাগুলো ফুটিয়ে তুলেছেন। আর এই জন্যই এই বাক্যটিকে বলা হয় ম্যাজিক বাক্য। বাক্যটি দেখো, ম্যাজিক বাক্য কোনটি? ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বোরটার ঠিক এক দশা। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, এটা গাছ নিয়ে লেখা না, এটা গৃহবধূর প্রতীকী চরিত্র নিম গাছ নাম দিয়েছে, কিন্তু মূলত গৃহবধূর কথাটাই লেখক গল্পের মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো আমরা কিছু কঠিন শব্দের অর্থ জানি। আমি আগে বলেছি ছায়া, ছায়ার এবং সমুদ্র, ছাল, বাকল, আমরা অনেক সময় গাছের চামড়া বলি, গাছের বাকল, এটাকে বলে ছাল, বাকল। অব্যর্থ, যে নিমের ওষুধ অব্যর্থ মহাঔষধ চর্মরোগে, সে অব্যর্থ তো যা বিফলে হয় না, যা বিফল হয় না। এ হলো কঠিন। এই গল্পে তেমন কঠিন শব্দ নেই। এখানে কিছু প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন। দেখো আমি লিখে এনেছি, নিম গাছ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা আমি আগে বলিনি, কিন্তু এখন বলি। নিম গাছ গল্পটি লেখকের অদৃশ্য রোগের গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। নিম গাছ কি ধরনের গল্প? প্রতীকী গল্প। নিম গাছ বাড়ির পাশে গজালে কারা খুশি হয়? বিজ্ঞরা। নিম গাছের পাতা কোন রোগের মহা ঔষধ? চর্ম রোগে। নিম গাছটি কার সাথে চলে যেতে ইচ্ছে করল? যে লোকটির সাথে, মানে যিনি কবি, তার সাথে। নিম গাছের পাতাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ফুলকে। এই জিনিসটা তো কাট, ফুলকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। শিক্ষার্থীরা, আমি গল্পটা পড়ালাম, না বুঝলে আমি আগেও বলেছি, ডায়েরিতে, স্কুল ডায়েরিতে আমার ফোন নাম্বার আছে, ফোন করে জানবে। তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দেব। তোমরা জানো, ম্যাডাম যেটা বলি সেটা করার চেষ্টা করো। প্রতিষ্ঠান যখন খোলা যাবে, আমরা আমাদের রেগুলার ক্লাস শুরু করব, তখন আমি তোমাদের এই খাতাগুলো চেক করব। তোমরা আমার জন্য ছোট ছোট নৈর্ভিত্তিক প্রশ্ন লিখে রাখবে। আর অনুশীলনের যে ছোট সৃজনশীল প্রশ্নটা আছে, সেই সৃজনশীল প্রশ্নটা গাইড দেখবে না, সম্পূর্ণ নিজের ভাষায় লিখে খাতাটা রেডি করে রাখবে। আমি ক্লাস যখন শুরু হবে তখন দেখব। আমাদের পড়ার কাজটা আজকের মতো এখানেই শেষ। আমি আবারও শিক্ষার্থীদেরকে বলবো, ভালো করে লেখাপড়া করবে, মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আমাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। জীবনে চলার জন্য লেখাপড়াটা অত্যন্ত জরুরি একটা জিনিস। প্রতিষ্ঠিত হতে গেলে লেখাপড়ার প্রয়োজন আছে। আর সেই জন্য তোমাদেরকে আমি আবারও বলছি, আমি জানি তোমরা ম্যাডামের কথা শুনো, এর জন্য তোমাদেরকে বলা তোমরা লেখাপড়া করবে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ। ধন্যবাদ।